এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আরমান এই মেয়েটাকে এখন আরো ভালোভাবে জানতে চায়, বুঝতে চায়, আর বোঝাতে চায় যে আরমান আলাদা, ঠিক যেমন মেয়েটা সবার থেকে আলাদা। আরজু, রাতে খাবে না? ইরার প্রশ্ন শুনে আর্য মাথা তুলে ওর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। সে তো তুমি সেই সন্ধ্যায় খেয়ে এসেছো। সারা রাত এভাবে না খেয়ে কেউ থাকে নাকি? আমার অভ্যাস আছে আপু, কোনো সমস্যা হবে না। আর্য মানা করলো ঠিকই, তবে ইরা সেটা মানতে নারাজ। একটু অধিকার দেখিয়ে বলল, তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, চলো একসাথে খাবো। আমি বুঝতে পেরেছি সারাদিন এত খাটাখাটনি করে এসে তোমার আর রান্না করার ইচ্ছে নেই। তাছাড়া তুমি তো কিছু বাজারও করনি। চলো, আমি রান্না করেছি, আমারটাই খাবে আজ। না আপু, আমি রাতে খাবো না। আমার আর খেলে সমস্যা হবে, তুমি খেয়ে নাও। জেদ করো না আরজু, আমি তো তোমার বড় বোনের মতো। আমি আমার ছোট বোনকে রেখে কি করে খেয়ে নেবো বলো তো? আমার তো খারাপ লাগবে। ইরার এত যত্ন বোধহয় আর্যর ভালো লাগলো, তবে খুব বেশি নিজের ভালো লাগাটা প্রকাশ করলো না। খুবই অল্প হেসে উত্তর দিল, এতটাই অল্প হাসলো যেন ইরা বুঝতে না পারে যে আর্য খুব বেশি খুশি হয়েছে। কেননা আর্য নিজের খুশি অন্যদেরকে দেখাতে খুব একটা বেশি পছন্দ করে না। তুমি খেয়ে নাও আপু, আমি অন্য কোনো দিন তোমার রান্না করা খাবার খাবো। আজকে পেট একদম ভরা। এখন যদি আবার খাই তাহলে অসুবিধা হবে। সত্যি বলছি, আমার পেট ভরা আছে। ইরা কেন যেন আর জোর করতে পারল না। এখনো আর্যর সাথে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়নি যে আরো জোর করতে পারে। আর্যর কথায় সম্মতি জানিয়ে চলে গেল। আর্য নিজের পানির বোতলটা ভরে নিয়ে এসে বই নিয়ে বিছানার উপরে বসলো। বেশ অনেকগুলো বই একসাথে নিয়ে বসলো, সেই সাথে খাতা কলম সহ পড়তে যে যে জিনিসের দরকার হয় সে সবই সাথে নিয়ে বসলো। জোরে জোরে পড়ার অভ্যাস আর্যর নেই। সব সময় সে অন্যদের অসুবিধার কথা ভাবতে খুব পছন্দ করে। কেউ আর্যকে দোষারোপ করবে, ওর জন্য তাদের কোনো অসুবিধা হবে, এসব আর্যর একদমই পছন্দ না। তাই দরকার পড়লে নিজের অসুবিধা করবে, তবুও অন্যদের অসুবিধা করবে না। ইরা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সময় অনেক হয়েছে দেখে আরজুকে উদ্দেশ্য করে বলল, কখন ঘুমাবে আরজু? সামনে পরীক্ষা আছে আপু, দেখি কতক্ষণ পড়া যায়। ঘুম এলে ঘুমিয়ে পড়বো, চিন্তা করো না। তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, বেশি রাত জেগো না, শরীর খারাপ করবে। তুমি লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাও, না হলে তোমার সমস্যা হবে। ইরা আপত্তি জানিয়ে বলল, আরে না, আমি লাইট অফ করে ঘুমালেই তুমি পড়বে কি করে? আমার ঘুমের থেকে তোমার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি পড়ো, আমার অসুবিধা হবে না, আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো। আরজু কিছু বলল না ইরাকে। চুপচাপ উঠে গিয়ে নিজেই লাইটটা অফ করে দিয়ে এসে আবার বিছানায় বসলো। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আবারও বিড়বিড় করে পড়তে শুরু করলো। ইরা যেন অবাক না হয়ে পারল না। মনে মনে ভাবলো, মুনতাসির এটা কোনো আজব প্রাণীকে ওর কাছে পাঠিয়েছে। এখন ইরা বুঝতে পারছে মুনতাসির কেন বলেছিল যেন আরজুর একটু খেয়াল রাখে। মেয়েটা বড়ই অদ্ভুত। তবে ইরা আরজুকে নিয়ে বেশি ভাবার সময় পেল না। তার আগেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই ইরার মুখে হাসি ফুটল। এখন তো আর আরজুকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। ফোনটা রিসিভ করে কানে ধরল। পড়ার মাঝে আরজু খেয়াল করলো ইরার হাসির শব্দ ভেসে আসছে। বিড়বিড় করে কারোর সাথে যেন কথা বলছে, তবে আরজু চেষ্টা করলো সেদিকে মনোযোগ না দেওয়ার। পড়ার মাঝে খেয়াল করলো পেটের ভেতর বেশ অনেকগুলো ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নিজের পড়া বন্ধ করে পানি খেয়ে নিল। এক নিমিষে এক বোতল পানি পুরোটাই শেষ করলো। যাক, অন্তত কিছু সময়ের জন্য আরাম পাওয়া যাবে। পড়তে পড়তে আরজুর রাত 2টা বেজে গেল। তবে আশ্চর্যের ব্যাপার হলো এখনো ইরার হাসির শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসছে। এতক্ষণে আরজুর চোখটাও লেগে আসছে। আর বোধহয় পড়া যাবে না। বইপত্রগুলো গুছিয়ে রেখে বোতলটা আবারও ভরে এনে পানিটুকু খেয়ে নিল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কয়েক মিনিট পরে উঠে বসলো। ধীর কণ্ঠে একবার ইরাকে ডাকলো। ইরা আপু। আরজুর এক ডাকেই ইরা কাঁথার ভেতর থেকে বেরিয়ে এলো। ব্যতিব্যস্ত গলায় বলল, কি হয়েছে আরজু, কোনো সমস্যা? একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তুমি কি কোনো ছেলের সাথে কথা বলেছো? আরজুর এমন অদ্ভুত প্রশ্নে ইরা বোধহয় একটু বিব্রতই হলো। ইরা যে বিব্রত বোধ করছে আরজু বেশ ভালোই বুঝতে পারলো সেটা।
তড়িঘড়ি করে নিজের অপরাধ স্বীকার করে বলল, দুঃখিত আপু এই প্রশ্নটা করার জন্য। আরে সমস্যা নেই। হ্যাঁ, আমি একটা ছেলের সাথে কথা বলছি। ইরা উত্তরটা দেওয়াতে আরজু আলতো হাসলো, তবে মুহূর্তের মাঝেই তার মুখ থেকে সেই হাসিটা আবার সরে গেল। গম্ভীর গলায় বলল, এত কথা বলো না, পরে তুমি কষ্ট পাবে। জানো ছেলেরা একদম ভালো হয় না, ওরা শুধু ঠকায়। এখন তোমায় ভালোবাসি বলবে, কিন্তু পরে যখন তুমি হাতটা ধরতে চাইবে তখন আর খুঁজে পাবে না তাকে। তুমি অনেক ভালো, অযথা এসবে জড়িও না, কষ্ট পাবে। আর আমার কথা খারাপ লেগে থাকলে দুঃখিত। কথাটা বলে আরজু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ইরা হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলো। এই মেয়েটা তো ইরার মাথা খারাপ করে দিচ্ছে। ফোনের অপর পাশে থাকা মুনতাসির সামনে ইরাকে ডেকে যাচ্ছে, সেদিকে ইরার কোনো খেয়ালই নেই। বেশ অনেকক্ষণ পর ইরা হুঁশে ফিরে ফোনটা কানে ধরে বলল, বিশ্বাস করো আর্য, খুবই অদ্ভুত। আমার মনে হয় ওর মানসিক কোনো সমস্যা আছে। মুনতাসির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জিনিসটা তো আমারও মনে হয়, সেজন্য ওকে তোমার ওখানে পাঠিয়েছি। একটু খেয়াল রেখো, মেয়েটা খুব একা, ওর খেয়াল রাখার কেউ নেই। ভার্সিটিতেও সারাদিন একাই থাকে। ওর জন্য যে কেন এত চিন্তা হয় জানি না। ইরার কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হলো। সন্দেহী গলায় বলল, এত অতিরিক্ত টানের কারণ কি? এসব কিন্তু ভালো না মনু। ইরার মুখ থেকে মনু ডাকটা শুনে মুনতাসির ফোনের অপর পাশে থেকেই লজ্জায় পড়ে গেল। আবার এসব নামে ডাকছো কেন? আর বললাম তো, এর কারণ আমি নিজেও জানি না। আমার ডাকতে ভালো লাগে তাই ডাকি। যাই হোক, আজ ছেড়ে দিলাম তোমায়। এখন ফোনটা রাখি, না হলে বলা যায় না আরজু কখন আবার উঠে কি বলে। মুনতাসির সায় জানিয়ে ফোনটা রেখে দিল। আরজু, কণ্ঠটা আরজুর কাছে পরিচিত মনে হলো না, অপরিচিত মনে হলে সেটা ঠিক বুঝলো না। তবে যেহেতু ওর নাম ধরে রেখেছে, তাহলে একবার অন্তত তাকিয়ে দেখা উচিত যে কে ডাকছে। বলা যায় এক প্রকার বাধ্যবাধকতা থেকে আরজু পিছন ফিরে তাকালো। সামনে দাঁড়ানো আরমানকে চেনা চেনা লাগলো, তবে কেন যেন মনে করতে পারছে না কোথায় দেখেছে। মস্তিষ্কে ভীষণ জোর প্রয়োগের পর মনে পড়লো যে গতকাল এই ছেলের দলের লোকই ঝামেলা পাকিয়েছিল। কোনো কথা বলার প্রয়োজন মনে করলো না সে। আরমান হতাশ হয়ে নিজেই এগিয়ে এসে বলল, কেমন আছেন আরজু? আরজু গম্ভীর গলায় বলল, আমার পিছনে লোক লাগিয়েছেন কেন? কি হবে খোঁজখবর নিয়ে? আরমান ভড়কালো। ও কখন আরজুর পেছনে লোক লাগালো সেটাই তো বুঝতে পারছে না। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন। আমি আপনার পেছনে কেন লোক লাগাতে যাব? আপনি মিথ্যে বলছেন, আর এইটাই প্রমাণ করছে আপনি ভালো মানুষ না। আরমান যেন এবারে আকাশ থেকে পড়ল। মেয়েটা কেমন যেন যন্ত্রের মতন কথা বলে। কথার মাঝে কোনো মায়া, মমতা, আবেগ কিছু নেই। কথার কোনো লাগামও নেই। আসলে আমার মনে হয় আমি অতটাও খারাপ না যতটা আপনি বাড়াতে চাইছেন। সত্যি বলছি, আমি আপনার পেছনে কোনো লোক লাগাইনি। আবারও মিথ্যে বললেন। আমার পিছনে লোক না লাগালে আমার নাম জানতেন না আপনি? আমি এখন অবধি আপনাকে আমার নাম জানাইনি। আমার পেছনে লোক না লাগালে আপনি এটাও জানতেন না যে আমি কখন ভার্সিটিতে আসি। এখন বলুন, কেন লাগিয়েছেন লোক আমার পেছনে? ও আচ্ছা, এই জন্য আপনি বলছেন আপনার পেছনে লোক লাগিয়েছে? ওয়েট, আমি এক্সপ্লেন করছি। সংক্ষেপে বলুন। আরমান একটা শুষ্ক ঢোক গিলে নিজের ভেতরে তৈরি করা বড় ব্যাখ্যা বিশ্লেষণটাকে ছোট করার চেষ্টা করলো। আরমান তো চায় তাদের কথাবার্তা দীর্ঘ হোক, তবে আরজু চাইছে সংক্ষেপে সব শেষ করতে। এখন দুজনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আরমান ঠিক করলো নিজেদের কথোপকথন মাঝারি পর্যায়ে রাখবে। আসলে আপনি আমাকে যে নাম্বারটা দিয়েছিলেন, মানে যে নাম্বারে ভুল করে আপনার টাকা চলে গিয়েছিল, উনি টাকাটা ফেরত দিতে রাজি হয়েছেন। এখন এটা তো আবার আপনাকে জানাতে হতো, সেজন্যই শুধু আপনার ব্যাপারে খোঁজ খবরটা নিয়েছে। আরজু সন্দেহী গলায় বলল, সত্যি উনি দিতে রাজি হয়েছেন, নাকি আবার আপনি আপনার ক্ষমতা দেখানোর জন্য নিজের পকেট থেকে টাকাটা দিতে চাইছেন? আমার থেকে একটা বোর্ড কিনবেন, তাই তো? আরমান বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিয়ে জোরপূর্বক হেসে বলল, আপনি তো আমার প্রেশার বাড়িয়ে দিচ্ছেন। দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। কথাটা বলে আরমান নিজের ফোনটা বের করে দেখালো। যেই নাম্বারটা আরজু আরমানকে দিয়েছিল, সেই নাম্বার থেকে আরমানের ফোনে 5,000 টাকা এসেছে। আরমান এবারে পকেট থেকে 5টা 1,000 টাকার নোট বের করে আরজুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। এ নিন আপনার টাকা। আরজু টাকাটা হাতে নিয়ে বলল। এই টাকাটা তুলতে খরচ কত হয়েছে? আরমান বুঝলো এখন যদিও বলে
কত টাকা খরচ হয়েছে সেই টাকাটা আর্যকে দিতে চাইবে, আবারও জোরপূর্বক হেসে বলল, কোনো টাকা লাগেনি তুলতে। আপনি আবার মিথ্যে বলছেন। আমি জানি খরচ হয়, তার সাথে এইটাও বলুন যে আপনি আমার উপকার করলেন, তার জন্য কত টাকা নেবেন। আরমানের এবারে একটু বিরক্ত লাগলো। আরমানকে দেখে কি মনে হয় এই মেয়ের যে আরমান কোনো কিছু পাওয়ার লোভে সাহায্যটা করেছে। আপনি বোধহয় আমাকে ভুল ভাবছেন মিস। কোনো কিছু পাওয়ার লোভে আমি আপনাকে সাহায্য করিনি। আমি যে পেশে আছি সেখানে আমার দায়িত্ব জনগণের সেবা করা, সেই কারণে আমি আপনাকে সাহায্য করছি। ব্যাপারটাকে জটিল করবেন না প্লিজ। আর্য কিঞ্চিত বিস্মিত গলায় বলল, তাই কোনো লাভ ছাড়াও কেউ কারো উপকার করে? সত্যি বলছেন আপনি? এমনি আমার উপকার করছেন নাকি পরে এর বদলে কিছু চাইবেন? দেখুন, আগেই বলছি, আমি আপনাকে ভোট দিতে পারবো না। এমনি তো আমার ভোট দেওয়ার ইচ্ছে নেই। এসব ভোট দেওয়ার কোনো মানেই হয় না। সেই তো জিতবেন জাল ভোটের মাধ্যমে। তারপরেও যদি আমার ইচ্ছে হয় তাহলে আমার ভোটটা মুনতাসির আরফিনকে দেব। তাই বলছি, আমার থেকে ভোট পাওয়ার আশা রাখবেন না। আরমান আলতো হেসে বলল, মুনতাসিরকে দিলেই হবে। এমনিতেও আমাদের দুজনের পদ আলাদা। আরেকটা কথা, সব পেশাতেই ভালো খারাপ মানুষ থাকে, ঠিক তেমনি রাজনীতিতেও ভালো খারাপ দু ধরনের মানুষই আছে। শুধুমাত্র খারাপদের দেখে বাকি সবাইকে খারাপ বলে বিবেচনা করবেন, কিংবা শুধুমাত্র ভালোদের দেখে বাকি সবাইকে ভালো বলে বিবেচনা করবেন না। আগে যাচাই করবেন মানুষটা কেমন, তারপরে বলবেন। যে কোনো সাহায্যের জন্য যখন ইচ্ছে তখন ডাকতে পারেন আমাকে। সর্বদা আপনার সাহায্যে এই বান্দা হাজির থাকবে। আসছে। আরমান চলে যেতে ধরলে আরজু পিছন থেকে থামতে বলল। আরমান একটু খুশি হলো থামতে বলায়। ভাবলো হয়তো কৃতজ্ঞতা জানাবে কিংবা আগ বাড়িয়ে আরজু ওর সাথে কথা বলবে। তবে না, তেমন কিছুই হলো না। আরমান পিছন ফিরে তাকাতেই আরজু ওর ব্যাগ হাতড়ে কিছু খুচরো টাকা বের করলো। কয়েকটা 2 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকা 2 টাকার কয়েন মিলিয়ে মোট 40 টাকা হলো। সেগুলো আরমানের হাতে দিয়ে বলল, আমি জানি কত টাকা খরচ হয়েছে টাকাটা তুলতে। শুধু পরীক্ষা করছিলাম যে আপনি বেশি চান কিনা বা মিথ্যে বললেন কিনা। উপকারের বদলে কিছু না নিলেও আপনি আমার হয়ে কোনো টাকা খরচ করবেন সেটা আমি মানতে পারবো না। আপাতত 40 টাকা রাখুন, বাকি টাকাটা আমি পরে দিয়ে দিব। আমার কাছে এখন আর খুচরো নেই। আরমান কোনো আপত্তি করলো না, হাত বাড়িয়ে টাকাগুলো নিল। আরজু চুপচাপ আরমানকে পাশ কাটিয়ে চলে গেল। আরমান হাতে থাকা টাকাগুলোর দিকে একবার তাকালো। টাকাগুলো বোধহয় ব্যাগের কোনো এক কোনায় পড়েছিল। নোটগুলো কেমন মুচড়ে আছে। কয়েনগুলোর যদিও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তাই হয়নি। আরমান সেগুলো সযত্নে পাঞ্জাবির পকেটে রেখে দিল। এতক্ষণ আরজুর কঠিন কঠিন প্রশ্নে ঘেমে গেছে। সাদা পাঞ্জাবিটা একদম ভিজে উঠেছে, তবে এখন একটু আরাম লাগছে। মেয়েটা দিন দিন যেন ওর প্রতি আরমানের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। এতটাই কৌতূহল বাড়িয়ে দিচ্ছে যে আরমানের এখন প্রতিনিয়ত মেয়েটাকে জানতে ইচ্ছে করছে, আরো গভীরভাবে জানতে ইচ্ছে করছে মেয়েটার এত গম্ভীর আচরণের কারণ। সাথে ইচ্ছে করছে মেয়েটার সব গাম্ভীর্যতা শেষ করে দিতে, একটু ওর হাসির কারণ হয়ে উঠতে। আরও কত সময় লাগবে প্রার্থনাকে তৈরি করতে তোমাদের? এত সাজগোজ করানোর কি আছে? এই বাড়ি থেকে তো ওই বাড়িতেই যাবে। নাসিমার কথা শুনে পার্লারের মেয়েটা ব্যস্ত গলায় বলল, এই তো ম্যাম হয়ে এসেছে, শুধু চুল বাঁধাটা বাকি আছে। নাসিমা গম্ভীর গলায় বললেন, চুলের সাথে অত কিছু করতে হবে না, ওকে অমনি সুন্দর লাগে দেখতে। আর এত সাজাতেও হবে না, যা সাজিয়েছো এতটুকুই যথেষ্ট। মেয়েটা বোধহয় একটু অবাকই হলো। বিয়ের কনেকে সাজাতে একটু তো সময় লাগবেই, তাই না? একেই তো শুরু থেকে বলছে যেন অল্প সাজায়, সেই কারণে তো ঠিকঠাকভাবে সাজাতেই পারেনি। এখন আবার বলছে চুলটাও না বাঁধতে। এটাকে কি বিয়ে বলে? ওদের কথাবার্তার মাঝে ঘরে ফিরোজ এলো। নাসিমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, কি হলো চাচি, কদ্দূর? এই তো হয়ে এসেছে। মেয়েটাকে দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। আরজুর বোন হওয়ায় দুই বোনের চেহারায় অনেক মিল। বলতে গেলে প্রার্থনা আরজুর থেকে আরো বেশি সুন্দর। টকটকে ফর্সা গায়ের রং, গোলগাল মুখটা একদম নিখুঁত, হাতে আঁকানো ছবির মতন। সরু নাকের ওপর একটা ছোট্ট কালো তিল, ঘন চোখের পাপড়ি। মেয়েটা খুব সুন্দর দেখতে। আর এই সৌন্দর্যই বোধহয় প্রার্থনার জীবনের সব থেকে বড় শত্রু। না এই সৌন্দর্য থাকতো, না আজ ফাহাদ প্রার্থনার প্রতি আকৃষ্ট হতো। ফিরোজ প্রার্থনার দিকে দৃষ্টি তাক করে আবার সরিয়ে আনলো।
যতই হোক বড় ভাইয়ের বউ হবে বলে কথা। প্রার্থনার উপর অন্তত এই দৃষ্টি দেওয়া ঠিক হবে না। তাড়াতাড়ি বাইরে নিয়ে এসো ওকে। দেখো আবার ছোট মেয়ের মতন যেন তোমার বড় মেয়েও না পালায়। পার্লারের মেয়েটা বুঝলো প্রার্থনাকে আর ওর সাজানো হবে না, তাই ওর এখানে থেকেও লাভ নেই। নাসিমাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আমার পেমেন্টটা যদি করে দিতেন তাহলে আমি এবার যেতাম, আরেক জায়গায় যেতে হবে। রুমে যে আরো একজন উপস্থিত আছে সেটা ফিরোজ এতক্ষণ খেয়াল করেনি। এবারে চোখ পড়ল মেয়েটার উপর। মেয়েটার দিকে তাকাতেই ফিরোজের ভেতরে থাকা পশু সত্তাটা বের হয়ে আসতে চাইল। ফিরোজের দৃষ্টির মানে বুঝতে পেরে মেয়েটা অস্বস্তিতে পড়ল। ওড়নার সাহায্যে নিজেকে আরো একটু আবৃত করার চেষ্টা করলো। ফিরোজের সেই দৃষ্টি নাসিমার চোখও এড়ালো না। তাড়াহুড়ো করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। কথাটা বলে নাসিমা আগে চলে গেলে মেয়েটা ওর জিনিসপত্র নিয়ে গুটি গুটি পায়ে ওনার পিছন পিছন গেল। আপাতত ফিরোজ মাথা থেকে মেয়েটার কথা ঝেড়ে ফেলল। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে না হয় পরে ওকে খুঁজে নেওয়া যাবে। ফিরোজের এলাকাতেই তো থাকে, বাইরে আর পালিয়ে যাবে কোথায়? চেয়ারে চুপ করে বসে আছে প্রার্থনা। অল্প সাজলেও খুব সুন্দর লাগছে মেয়েটাকে। আজ প্রার্থনার বিয়ে, তবে ওর প্রিয় মানুষের সাথে না, বরং খুব জঘন্য একজন মানুষের সাথে, যাকে দেখলেই থুতু ফেলতে ইচ্ছে করে। কিন্তু প্রার্থনার কিছু করার নেই, ওকে বিয়েটা করতেই হবে। ফিরোজ এগিয়ে গেল প্রার্থনার দিকে। প্রার্থনার কপালে পড়ে থাকা চুলগুলো হাতের আঙুলের সাহায্যে কানের পিঠে গুজে দিল। ফিরোজের নোংরা ছোঁয়ায় প্রার্থনা চট করে উঠে দাঁড়ালো। ফিরোজের থেকে দূরত্ব বাড়িয়ে বলল, কি করছো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। ফিরোজ প্রার্থনার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি জানি তুই বিয়েটা করতে চাস না, তাই তো? আমার উত্তর শুনে বা কি করবে? সেসবের তো কোনো মূল্য নেই তোমাদের কাছে। জানিস প্রার্থনা, তোকে একমাত্র বাঁচাতে পারলে আমিই পারবো। তোর জন্য আমার বড্ড মায়া হচ্ছে, সত্যি তো। আমার বুড়ো ভাইকে বিয়ে করা তো সহজ না। তুই চাইলে আমি তোকে বাঁচাবো। তোর ওই প্রেমিক আছে না, যে তোকে আমার ভয়ে ছেড়ে চলে গেছিল, ছেলেটা কিন্তু বেশ ভালো, তোকে ভালোবাসে। তবে আমার ভয়ে টিকতে পারিনি রে। আমি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিব, তাহলে তো তুই খুব খুশি হবি, তাই না? প্রার্থনা খুশি হতে চেয়েও হতে পারল না, কেননা ফিরোজ স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া তো কখনো কিছু করবে না। সেখানে আজ কোনো কিছু প্রার্থনার থেকে না নিয়ে বিয়েটা ভেঙে দেবে, কখনো হতে পারে? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। তবে একটা বিষয় আজ নিশ্চিত হলো, যে প্রার্থনার ভালোবাসা মিথ্যে ছিল না। ফিরোজের মুখ থেকে সাহিত্যের ব্যাপারে শুনে খুব একটা অবাক হয়নি, কেননা অনেকটা তো আন্দাজ করেই নিয়েছিল এই ব্যাপারে। আজ শুধু নিশ্চিত হলো। কেন করেছিলে আমার সাথে এমন একটা নোংরা কাজ? আমি কি ক্ষতি করেছিলাম তোমাদের যে আমার নামে এত বড় একটা অপবাদ বের করলে? আমার ভাইয়ের যে বুড়ো বয়সে বিমলতি ধরেছিল কোচিংয়ে বিয়ে করা, তুই নজরে পড়ে গিয়েছিলি। ভাই হয়ে নিজের ভাইয়ের আবদার রাখবো না? সামান্য একটা মেয়ে তো উপহার চেয়েছিল আমার থেকে, দেবো না তা কি করে হয়? তবে হ্যাঁ, তুই যদি এখন আমায় সাহায্য করিস, তবে আমি এই বিয়েটা ভেঙে দিয়ে সাহিত্যের সাথে তোর বিয়েটা দিয়ে দেব। প্রার্থনা সন্দেহী গলায় বলল, সত্যি বলছো নাকি মজা করছো? আমার অনুভূতি নিয়ে খেলছো, তাই না? ফিরোজ হো হো করে হেসে উঠে বলল, মজাও করছি না, তোর অনুমতি নিয়ে খেলছিও না। সাহায্য করবো তোকে, সত্যি বলছি তোকে সাহায্য করবো, কিন্তু বিনিময়ে তোকে আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আরজুর ঠিকানা বলতে হবে আমায়। তুই শুধু আমায় ওর ঠিকানাটা বলবি, তারপরে যদি ও মাঠে নিচেও লুকিয়ে থাকে, সেখান থেকে আমি ওকে টেনে বের করে আনবো। দেখ প্রার্থনা, তুই শুধু আমার ঠিকানা বলার বদলে আমি এই বিয়েটা ভেঙে দিব, সেই সাথে তোর সাহিত্যকে খুঁজে এনে ওর সাথে তোর বিয়েটা দিয়ে দেবো। আমি এক কথার মানুষ, একবার যখন বলেছি সাহায্য করবো, তার মানে করবোই। তুই শুধু আরজুর ঠিকানা বলবি আমায়। এতক্ষণে প্রার্থনা বুঝতে পারলো হঠাৎ করে ফিরোজের সাহায্য করার কারণ। তবে প্রার্থনা তো বলবে না আরজু কোথায়। ও মরে গেলেও কোনোদিন আরজুর ঠিকানা বলবে না। ওর জীবনটা তো শেষ হয়ে গেছে, এমনিতেও প্রার্থনার বাঁচার ইচ্ছে নেই। তবে প্রার্থনা জানে আরজু বাঁচতে চায়, নিজের মতন করে প্রাণ খুলে বাঁচতে চায়। নিজের বোনের জীবনটা প্রার্থনা কোনো মতেই নিজের সুখের বিনিময়ে ধ্বংস করতে পারবে না। তবে ফিরোজকে বুঝতে দিলেও চলবে না আরজু কোথায় আছে, সেসব প্রার্থনা জানে। বিশ্বাস করো, আমি জানি না আরো কোথায় থাকে। ও আমাকে বলে যায়নি। তোমরা যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি। ফিরোজ হাসল। হাসিটা স্বাভাবিক হলেও প্রার্থনার কেমন যেন ভয় হলো। আবার মিথ্যে, আবার মিথ্যা। প্রার্থনা, তুই দিন দিন কেমন যেন আর্যর মতো সাহসী হয়ে যাচ্ছি। ভয় পাস না আর আমায় দেখে না?
আমার চোখে চোখ রেখে মিথ্যেটা বলতে কি বুকটা কাঁপলো না তোর? আমি বললাম তো আমি জানি না আরও কোথায় থাকে। ফিরোজ এগিয়ে গিয়ে প্রার্থনার চুলের মুঠি খামচে ধরল। প্রার্থনা ব্যথায় আর্তনাদ করে উঠল, তবে ফিরোজের সেসবে কোনো খেয়াল নেই। দাঁত কিড়মিড়িয়ে বলল, শুধু ভাইয়ের বউর জন্য বেঁচে গেলি, না হলে বিশ্বাস কর এখন তোর এমন অবস্থা করতাম যে তুই ফিরোজকে দেখে এরপর থেকে কাঁপতি। আমাকে আমার আর্যকে পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য তোর শরীর থেকে আমি মাংস খুবলে খেতাম। শুধু একটা কারণে বেঁচে গেলি, তুই আমার ভাইয়ের বউ। প্রার্থনা ক্রন্দনরত স্বরে বলল, ছাড়ো, মানুষ তো তুমি, একটুও কি অন্যের ব্যথায় কষ্ট হয় না? আমি তো তোমার বোন। চুপ কর শালি। তবে একটা কথা মনে রাখিস প্রার্থনা, তোকে দিয়ে আমি আর্যকে বের করব। আমি জানি একবার যদি আর্যর কানে যায় যে আমি ওর আপার গায়ে হাত তুলেছি, ও ঠিক নিজে থেকে ধরা দেবে। ওদের কথাবার্তার মাঝে রুমে একটা অল্প বয়সী মেয়ে প্রবেশ করলো। বয়স এই 14-15 হবে। ফিরোজকে প্রার্থনার চুলের মুঠি ধরে থাকতে দেখে আঁতকে উঠল। তাড়াহুড়ো করে এগিয়ে এসে ফিরোজের থেকে প্রার্থনাকে ছাড়ানোর চেষ্টা করলো। অনুরোধের স্বরে বলল, চাচু ছাড়ো, লাগছে তো প্রার্থনা ফুপির, ছাড়ো বলছি। ফিরোজ বাধ্য হলো ছেড়ে দিতে। ফিরোজ ছাড়তেই ফারিহা প্রার্থনাকে আড়াল করে দাঁড়িয়ে রাগান্বিত গলায় বলল, গায়ে হাত তুলছিলে কেন তুমি ফুপির? তোমাদেরকে বারবার করে বলেছি বাইরে যা ইচ্ছে করো, কিন্তু ঘরের মানুষদের সাথে এসব আচরণ করবে না। ফিরোজ কিছু বলল না। নিজের ভাইয়ের এই মেয়েটার উপরে ফিরোজের দুর্বলতা অনেক। ফিরোজের মতে আরজুর পরে যদি কোনো মেয়ের জন্য ওর দুর্বলতা থেকে থাকে তবে সেটাই ফারিহা। বড্ড আদর করে মেয়েটাকে, যদিও ফারিহার সেসব একদমই পছন্দ না। সে ঘৃণা করে নিজের বাবার চাচ্চুকে। ফিরোজের থেকে কোনো উত্তর না পেয়ে ফারিহা পুনরায় ঝাঁঝালো গলায় বলল, চুপ করে আছো কেন? বলো কেন মারছিলে প্রার্থনা ফুপিকে? ও তুমি বুঝবে না আম্মা, বড়দের কথার মাঝে ছোটদের থাকতে নেই। তাহলে তোমরা বড়রা আমাদের ছোটদের সামনে এসব কাজ করো কেন? এমন সব কাজ করো কেন যার জন্য আমাদের তোমাদের বড়দের কথার মাঝে ঢুকতে হয়? তোমরা এতটা খারাপ কেন বলতে পারো আমায়? তুমি জানো স্কুলে আমার ফ্রেন্ডরা কত খারাপ খারাপ কথা বলে তোমাদের নিয়ে, বাবাকে নিয়ে কত খারাপ খারাপ কথা বলে। জানো সবাই নিজের বাবা চাচুদের নিয়ে কত ভালো ভালো কথা বলে, কিন্তু ওরা যখন আমার বাবা চাচুকে খারাপ কথা বলে আমি কোনো প্রতিবাদ করতে পারি না, কেননা আমি নিজেও খুব ভালো করে জানি তোমরা কেমন। রাগে ফিরোজের চোয়াল শক্ত হয়ে এলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ঠান্ডা কণ্ঠে ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, কে খারাপ কথা বলে তোমায়? কার এত বড় সাহস যে ফিরোজের আম্মাকে অপমান করে? একবার শুধু বলো আম্মা, সব করার মুখ বন্ধ করে দেব। চুপ করো চাচ্চু, তোমরা কেন বোঝো না? তোমাদের নিয়ে এসব কথা শুনতে আমার খুব খারাপ লাগে। কতজনের মুখ বন্ধ করবে তোমরা? এই পুরো এলাকার মানুষ জানে যে তোমরা, যে আমার বাবা আর চাচু খারাপ লোক। তোমরা বোঝো না? আমার খারাপ লাগে এসবে। ফিরোজ ফারিহার মাথায় হাত রেখে বলল, কষ্ট পেও না আম্মা, আজ তোমার বাবা চাচুর ক্ষমতা আছে জন্য ও লোকে খারাপ বলে। একসময় যখন ক্ষমতা ছিল না তখনও খারাপ বলেছে। তাহলে যখন সব অবস্থাতেই মানুষ খারাপ বলবে তাহলে ক্ষমতা ছাড়বো কেন? বরং তুমি দেখো, এই ক্ষমতার জন্যই তোমার সাথে কেউ কোনো অন্যায় করতে পারবে না। একদিন এই ক্ষমতা ছিল না বলে অনেক অন্যায় হয়েছে আমাদের সাথে। এখন সেই ক্ষমতার জোরেই কারো সাহস নেই যে ফিরোজের চোখে চোখ রেখে কথা বলবে। ছেড়ে দাও না চাচু। ফিরোজ হাসল। ফারিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আশাহত হলো ছোট মেয়েটা। অনেক চেষ্টা করেছে নিজের বাবা আর চাচুকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারেনি। প্রার্থনা ফারিহাকে কাছে টেনে নিয়ে আদুরে গলায় বলল, কাদেরকে এসব কথা বলছিস মা? ওরা বুঝবে না, ওরা নিজেদের মনুষ্যত্ব অনেক আগেই হারিয়ে ফেলেছে। সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে হাতের কাজটুকু ফেলে আগে তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিল হিমু। সম্মুখে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। আরমান আলতো হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন বড় ভাবি? ভালো আছি। এতদিন পর এলে কেন? মাঝে মধ্যে তো একটু আসতে পারো, ভিতরে এসো। আরমান ভেতরে আসতে আসতে বলল, আমি মাঝে মধ্যে এলে যে কিছু মানুষের মাথা গরম হয়ে যায় ভাবি, সেই জন্যই তো আসতে পারি না। সবার কথা অত ধরতে নেই, টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। সবার খাওয়া শেষ?
না, কেউ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। তোমার বড় ভাই কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে। আর তানভীরের তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেসই নেই। বাবা অবশ্য ঘুম থেকে উঠেছে, ঘরে আছে। আচ্ছা, আমি আগে বড় আব্বুর সাথে দেখা করে আসি। কথাটা বলে আরমান দোতলায় চলে গেল। যাওয়ার পথে আগে তানভীরের ঘরটাই সামনে পড়ল। দরজাটা খোলা দেখে একবার ঘরের ভেতরে উকি দিল। তানভীর বোধহয় সবেমাত্র ঘুম থেকে উঠেছে। বিছানার উপর বসে দুহাতে নিজেই নিজের চুল খামচে ধরে আছে। এর কারণটাও অবশ্য আরমান ঠিকই বুঝল। ব্যঙ্গাত্মক গলায় বলল, মাল খাওয়া মনে হয় তোর কম হয়েছে, আর একটু খেলে একেবারে চুলগুলো ছিঁড়ে ফেলার শক্তি পেতি। খুব অপছন্দের একটা কণ্ঠস্বর তানভীরের কানে যেতেই চমকে চোখ তুলে দরজার দিকে তাকালো। প্রথমে একটু অস্পষ্টই দেখলো, তারপর ধীরে ধীরে আরমানের মুখটা স্পষ্ট হলো। তবে তানভীরের বিশ্বাস হলো না যে আরমান এত সকালে ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তো এমন হয় তানভীরের সাথে। সে আরমানকে সামনে দেখতে পেয়ে গালিও দিয়ে দিয়েছে অনেকবার, আজও তার ব্যতিক্রম হলো না। শালা সর সামনে থেকে। মাল খেলেও তোকে দেখি না, খেলেও তোকে দেখি। শালা পেয়েছিসটা কি? আমার ঘাট থেকে কবে নামবি তুই? আরমান পুনরায় ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি ওর ওঠার সময় পেলাম কোথায়? ওখানে তো সারাদিন শয়তান উঠে বসে থাকে, সারা থাকতে বিছানার উপর হয়ে। কথাটা বলে আরমান ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এতক্ষণে তানভীরের টনক নড়ল। তার মানে আরমান সত্যি এসেছিল। কিন্তু কেন এসেছে ওর বাড়িতে আরমান? তানভীরের বাড়িতে তানভীরের অনুমতি ব্যতীত কেন আরমান আসবে? এ বাড়িতে তানভীরের কথার কোনো মূল্যই নেই। কতবার করে নিজের বাবা ভাইকে বলল আরমান যেন এই বাড়িতে না আসে, কিন্তু কেউ ওর কথা শুনবে না, বরং মানা করলে আরো বেশি বেশি করে আসতে বলবে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। নিজের বাবা ভাইয়ের সামনে গিয়ে যদি এমন ঢুলতে থাকে তাহলে সমস্যা আছে। ঘরের জানালার পাশে রাখা আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছেন মুহিব হোসেন। তবে এর মাঝে বেশ কয়েকবার ঘড়িতে সময় দেখে নিয়েছেন তিনি। বরাবরই তিনি সময় সচেতন মানুষ। তার দৈনন্দিন জীবনটা বেশ নিয়ম মাফিক চলে। প্রয়োজনীয় জায়গায় 1 মিনিটও দেরি করে পৌঁছাতে তিনি পছন্দ করেন না। দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা 8:30টার ঘরে গিয়ে ঠেকল। খবরের কাগজটা তিনি এক পাশে রেখে দিলেন। সেই সাথে চোখের চশমাটাও ওঠার জন্য উদ্যত হতেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কণ্ঠের ডাকটা শুনতেই তার মুখে হাসি ফুটে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখলেন আরমান দাঁড়িয়ে আছে। সালামের জবাব নিয়ে ইশারায় ভেতরে আসতে বললেন। রুমে তখন তার স্ত্রী কল্পনাও উপস্থিত। এই সকাল সকাল আরমানকে বোধ হয় তার খুব একটা ভালো লাগলো না। অবশ্য আরমানকে তার সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাত কোনো সময়ই পছন্দ হয় না। একদম ছোট ছেলের মতন তিনিও দু চোখে আরমানকে সহ্য করতে পারেন না। সহ্য করতে না পারার কারণটাও তার ছোট ছেলে। আরমান ভেতরে এসে তাকেও সালাম দিল। তিনি গম্ভীর গলায় কোনো মতে সালামের উত্তরটা দিলেন। এক প্রকার বাধ্য হয়েই উত্তরটা দিলেন, না হলে আরমানের সামনেই স্বামীর চোখ রাঙানো সহ্য করতে হবে সেসব তিনি খুব ভালো করেই জানেন। আর এই ছেলের সামনে নিজের স্বামীর কাছে কোনো মতেই অপমানিত হতে তিনি প্রস্তুত না। ছোট ছেলের তো মান সম্মান শেষ করেই দিয়েছে, অন্তত তার নিজের সম্মানটা ঠিক রাখতে হবে। শ্বশুর বাড়িতে গেলে এই ছেলের মায়ের অশান্তিতে বাঁচা যায় না, আর এখানে এই ছেলের অশান্তিতে বাঁচা যায় না। আরমান ভেতরে আসতেই তিনি বাইরে চলে গেলেন। মুহিব হোসেন হাত বাড়াতেই আরমান তার দিকে একটু ঝুঁকে গিয়ে কাঁধে কাঁধ মেলালো। আরমানের মাথায় তিনি স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন আছো তৌসিফ? আরমান আশেপাশে বসার মতন কোনো জায়গা পেল না, তাই মুহিব হোসেনের পায়ের কাছে মেঝের উপরে বসে পড়ল। মুহিব হোসেনও তাকে বাধা দিল না। আরমান প্রায়ই এমন করে। আলতো হেসে আরমান জবাবে বলল, ভালো আছে বড় আব্বু, আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। প্রচারণার কাজ কেমন চলছে? কোনো ঝামেলা হয়েছে কি? এখন অবধি তো হয়নি, আশা রাখছি সামনে হবে না, কেননা আমি আমার দলের ছেলেদের বলে দিয়েছি যদিও উস্কানি দেয় তারপরও যেন ঠান্ডা থাকে। সব সময় ঠান্ডা থাকাটাও ঠিক না, মাঝে মাঝে বিপরীত পাশের মানুষটাকেও ঠান্ডা করতে হয়। আশা করছি এই নীতিটা জানো। আরমান মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, রাজনীতিটা আপনার থেকেই শেখা। বরাবরই আমি আপনার নীতি অনুসরণ করি। এখন বলুন, এত সকাল সকাল আমায় তলব করে পাঠিয়েছেন কেন?
তানভীরের মুখে শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তো কিছু জানাওনি। আরমান বুঝলো যে তানভীর শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার কথাটাই জানিয়েছে, কিন্তু ওর গাড়ির সাথেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেসব বলেনি। আরমানও আর সেই কথাগুলো তুলতে চাইল না। তুললে এখন একটা অশান্তি হবে। আবার মুহিব হোসেন তানভীরকে ডেকে বকাবকি করবে, তানভীর আবার রেগে যাবে। আরমানের প্রতি ওর থাকা ঘৃণা আরো বেড়ে যাবে, যেসব আরমান চায় না। সে তো কত বর্ষ হয়েছে, আর তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট না, শুধু বাইক থেকে একটু পড়ে গিয়েছিলাম, হালকা পাতলা হাত পা কেটে গিয়েছিল, এই আর কি। এটা কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছা করে করেছে? খবর পেয়েছো এই ব্যাপারে কিছু? আরমান চেয়েও বলতে পারলো না যে ব্যাপারটা তানভীর ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। এটা কাকতালীয় ব্যাপার না। আরমান মুহিব হোসেনকে মিথ্যে বলে না, শুধুমাত্র তানভীরের ব্যাপারগুলো ব্যতীত। তানভীরকে এতবার বাঁচিয়েছে, ওর জন্য আরমান মুহিব হোসেনকে এত মিথ্যে বলেছে, তবুও তানভীর ওকে সারা জীবন ভুলই বুঝে গেল। আজ আরো একবার ওকে বাঁচানোর জন্য মিথ্যেটা বলতেই হলো আরমানকে। না বড় আব্বু, তেমন কোনো ব্যাপার না, সাধারণ অ্যাক্সিডেন্ট। মুহিব হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন। আরমান খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। মুহিব হোসেন হাসলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরমানকে বললেন। চলো খেতে যাই। আরমানও আর কোনো কথা না বাড়িয়ে মুহিব হোসেনের পিছু পিছু নিচে চলে গেল। নিচে আসতেই ডাইনিং টেবিলে মুহিব হোসেনের বড় ছেলে তাওকিরকেও দেখতে পেল। সেই সাথে তানভীরও বসে আছে। হিমি আর কল্পনা মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। তাওকির জানতো না যে আরমান এসেছে। আরমানকে দেখতেই চেয়ার থেকে উঠে এসে আন্তরিকতার সাথে ওকে জড়িয়ে ধরল। টুকটাক কিছু কথাবার্তার পর আরমানকে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসালো। মুহিব হোসেন আর তাওকির বেশ হেসে হেসেই আরমানের সাথে টুকটাক গল্প করছেন। রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করছেন, যেগুলো তানভীরের মোটেও পছন্দ হচ্ছে না। কই, ওর সাথে তো কেউ কখনো এসব নিয়ে কথা বলে না। সবাই আরমানের প্রশংসা করে, কই কখনো তানভীরের একটু প্রশংসা তো কেউ করে না। মুহিব হোসেন কত ভরসা দেখায় আরমানের প্রতি, তানভীরের প্রতি তো কখনো এতটা ভরসা দেখায় না। খাবারের প্রতি থেকে রুচি উঠে গেল তানভীরের। প্লেটটার সামনের দিকে একটু ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। কাচের প্লেটটা কাচের জগের সাথে ধাক্কা খাওয়ায় বেশ জোরেই শব্দ হলো। কিছুটা পানি টেবিলের উপরেও পড়ল। এতে বেশ ক্ষেপে গেলেন মুহিব হোসেন। রাগান্বিত গলায় তানভীরকে উদ্দেশ্য করে বললেন। এসব কোন ধরনের বেয়াদবি? তানভীর পাল্টা রাগ দেখিয়ে বলল। আমি তো বেয়াদব, তোর চোখে শুধুমাত্র আমার বেয়াদবগুলোই ধরা পড়ে, আর তো কিছুই ধরা পড়ে না। কথাটা বলে তানভীর চলে যেতে চাইলে তাওকির গম্ভীর গলায় ওর নাম ধরে ডেকে উঠল। তানভীরের সাহস নেই ওর বাবা কিংবা ভাইয়ের ডাক উপেক্ষা করে যাওয়ান। বাধ্য হলো থামতে। তাওকির চেয়ার থেকে উঠল না, শুধু খাবার হাতটা থামিয়ে গম্ভীর গলাতে তানভীরকে উদ্দেশ্য করে বলল। সমস্যা কি তোর? আমার কি সমস্যা হতে যাবে ভাই? তোদের কি সমস্যা সেটা বরং তোমরা আমায় বলো। স্পষ্ট ভাষায় কথা বল, ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ভাষায় কথা বললেই বা তোমরা কোথায় বোঝো ভাই? তোদের কি আমায় নিয়ে কোনো মাথা ব্যথা আছে? সারা দিন রাত তুই আর বাবা শুধু আরমান 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 বলতেই থাকো। আমার কোনো মূল্যই আছে তোমাদের কাছে? এই আরমানের জন্য আজ আমি সহসভাপতি পদে দাঁড়াতে পারলাম না। এর জন্য তোমরা আমায় সান্ত্বনা দিয়েছিলে? একবারও ওকে গিয়ে বকেছিলে? ওর থেকে কৈফিয়ত চেয়েছিলে যে কেন আমার সাথে এরকমটা করলো? আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোকে আর কতবার বলবো তানভীর, এসব আমার হাতে নেই। একদম বাজে কথা বলবি না। আমি জানি তুই আমার নামে দলে খারাপ কথা বলছিস। তুই বলেছিস আমি এইসবের যোগ্য না। আরমান কিছু বলতে গেলে তাওকির হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। এবারে নিজে চেয়ার থেকে উঠে গিয়ে দুহাত বুকে গুজে তানভীরের সামনাসামনি দাঁড়িয়ে বলল। কে বলেছে তোকে এসব কথা? কোনো প্রমাণ আছে? তোর কোনো সাক্ষী আছে? তানভীর আমতামতা করে বলল। প্রমাণ সাক্ষীর কেন প্রয়োজন? আমার মুখের কথা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই না। অন্য কারোর সম্বন্ধে বললে তাও বিশ্বাস করতাম, কিন্তু তুই অপবাদ তুলেছিস আরমানের নামে, যে তোর মতোই আমার রক্ত।
তোর এইসব বাচ্চামো অনেক সহ্য করেছি, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। আগে নিজেকে ভালো করে তৈরি কর। তোকে বারবার করে বলেছি রাজনীতিতে আসিস না, তুই রাজনীতির জন্য তৈরি হোসনি, কিন্তু তুই শুনলি না আমার কথা। এর থেকে যদি পড়াশোনায় মন দিয়ে ব্যবসা দেখাশোনা করতি তাহলে তোর উপকার হতো। নাও, এমনি আমার খুদ ধরা হয়ে গেল তোমাদের, তাই না? তোমরা কেউ কখনো চাওনি আমি রাজনীতিতে উন্নতি করি। তোমরা সবাই আমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছো। আরমানকে তো বাদ দিলাম, তোমরা আমার নিজের বাবা ভাই হয়েও আমার বিরুদ্ধে গিয়েছো। কাউকে প্রয়োজন নেই তোমাদের আমার। আমি নিজের থেকেই নিজের উন্নতি করব, দেখিয়ে দেব তোমাদেরকে একদিন যে রাজনীতি আমার জন্য। কথাগুলো বলে হনহন করে হেঁটে তানভীর উপরে চলে গেল। তাওকিরও আর খেতে বসলো না, চুপচাপ ঘরে চলে গেল। ওনার পিছন পিছন মুহিব হোসেনও চলে গেল। এবারে তেতে উঠলেন কল্পনা। সরাসরি আরমানকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে পারলেন না। একা একা রাগ দেখিয়ে হা হুতাশ করে বলতে লাগলেন, কে জানে কার নজর লেগে যায় মাঝে মাঝে আমার সংসারে, কার কালো ছায়া পড়লো আমার সংসারটায়, এমন অশান্তি শুরু হয়। ছেলের স্বামী কেউ সকালে খেলো না। খোদা, তুমি বলো কে নজর লাগাচ্ছে আমার সুখের সংসারের ওপর? আরমান ফিক করে হেসে ফেলল। আরমান জানে কল্পনা ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মানুষটা যে দু চোখে আরমানকে সহ্য করতে পারে না সেটাও আরমান খুব ভালো করেই জানে। আরমান খাওয়া ছেড়ে মোটেও ওঠেনি, বরং প্লেটের খাবারটুকু শেষ করে কল্পনাকে উদ্দেশ্য করে বলল, আপনার সুখের সংসার অশান্তি লেগেছে আপনার জন্যই বড় আম্মু। ছোট ছেলেকে একটু মানুষ করুন। খোঁজখবর কি রাখেন যে ছেলেটা আজকাল মদের নেশে ডুবে থাকে? এমন চলতে থাকলে রেহাবে পাঠাতে হবে আপনার আদরের ছেলেকে। কল্পনা মনে মনে আরমানকে কড়া কিছু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিলেন, তবে সেই সুযোগ ঠিক হয়ে উঠল না। তার আগেই মুহিব হোসেন আর তাওকিরকে আসতে দেখে তিনি চুপ করে গেলেন। সেখানে দাঁড়ালেনই না, নিজের ঘরে চলে গেলেন। তাওকির আরমানকে আসতে বলে মুহিব হোসেনকে নিয়ে চলে গেল। আরমান বেসিন থেকে হাত ধুয়ে পিছন ফিরতে দেখল হিমি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আরমান সেটায় হাত মুছে হাস্যোজ্জ্বল কণ্ঠে হিমিকে উদ্দেশ্য করে বলল, আজ আসে ভাবি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আরমান যেতে ধরলে হিমি ওকে পিছন থেকে ডাকলো। আরমান পিছন ফিরে তাকিয়ে কিঞ্চিত ব্যস্ত গলাতেই বলল, কিছু বলবেন ভাবি? হিমি ইতস্তত ভঙ্গিতে বলল, একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ বলুন। তুমি একটু সাবধানে থেকো, কেমন? আরমান কপাল কুঁচকে প্রশ্ন করলো, হঠাৎ এই কথা? এমনিই বললাম, তোমার বড় ভাই বলে যে কোনো নির্বাচনের আগে নাকি ঝামেলা বেশি হয়। তোমার ভাই আর একটা কথাও বলে, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের কাছের মানুষদেরকেও না, নিজের বন্ধু বান্ধবকেও না। তুমি নিজের খেয়াল রেখো, তানভীরকেও একটু দেখে রেখো, ও যেন খারাপ পথে চলে না যায়। সেটাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি। জানি ওর মাথায় একটু গরম, তবে খারাপ না। আরমান আনমনে হেসে বলল, যে মানুষ মারতে চায় তাকে ভালো কি করে বলে ভাবি? কিছু বললে? আরমান নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাবি, কিছু না, চিন্তা করবেন না আপনি। আমি নিজেরও খেয়াল রাখবো, সেই সাথে তানভীরেরও। আজ আসে। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে একটা নতুন সুতি শাড়ি পরল প্রার্থনা। ভেজা চুলগুলো শুকনো গামছা দিয়ে মুছে গামছাটা বারান্দায় গ্রিলের সাথে রেখে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুব ভালোভাবে দেখে নিল। ঠোঁটের কোণাটা কালচে হয়ে গেছে, গলার কিছু জায়গাতেও নখের দাগ বসে গেছে, কিছু কিছু জায়গা লাল হয়ে উঠেছে। সেসব দিকে খেয়াল দিল না প্রার্থনা। চুলটা আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিতে ধরে খেয়াল করলো হাতে বল পাচ্ছে না। পরে হাতের দিকে নজর দিতে মনে পড়লো একটা আঙুলে বেশ ভালোই আঘাত পেয়েছে। হাত মুচড়ে ধরেছিল, সেই আঙুলটা ফুলে উঠেছে। প্রার্থনা অন্য হাতে সেখানে হাত বোলাতে ধরেও ব্যথায় কুকিয়ে উঠল। তবে প্রার্থনার সেই ব্যথাগুলো এই বাড়িতে দেখার মতন কেউ নেই। সেই কোন সকালে ফাহাদ বেরিয়ে গেছে, রাতে যে নিজের নববিবাহিত স্ত্রীর প্রতি কি অমানুষের মতন অত্যাচার চালিয়েছে সেসবে তার না কোনো খেয়াল আছে আর না কোনো অপরাধ বোধ। সকালে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি তুমি ঠিক আছো কিনা, বরং দ্বিতীয়বারের মতো নিজের অমানুষী অত্যাচার চালিয়ে চলে গেছে।
আর প্রার্থনাকে সেই সব কিছু চুপচাপ সহ্য করে যেতে হয়েছে। যদি দু একবার মুখ ফুটে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছে, তার বিনিময়ে ফাহাদের হাতের কিছু থাপ্পড় হজম করতে হয়েছে। আর প্রার্থনার কাছে তো সেসব হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। উদগীরণ করতেও পারবে না, গলায় আটকে রাখলেও নিজেরই কষ্ট হবে, তাই বাধ্য হয়ে হজমই করে নিয়েছে। প্রার্থনা ভাবলো, গতকাল যদি ফাহাদের জায়গার সাহিত্য থাকতো তবে কেমন কাটতো ওর বিয়ের প্রথম রাতটা। অবশ্যই অন্যরকম কাটতো। সাহিত্য তো ফাহাদের মতন এমন নির্দয় না। সাহিত্য প্রার্থনাকে ভালোবাসতো, ওর প্রতিটা ছোঁয়া হতো ভালোবাসাময়, ভীষণ কোমল। মাঝে মাঝে কি সুন্দর প্রার্থনার জন্য কবিতা লিখত, রোজ নিজের ভালোবাসার গল্প শোনাতো প্রার্থনাকে। সেই মানুষটা কি ফাহাদের মতন এমন নির্দয় হতে পারে? কখনোই না। হ্যাঁ, যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো তবে প্রার্থনার বিয়ের প্রথম রাতটা অন্যরকম কাটতো, জীবনটাই অন্যরকম হতে পারতো। প্রার্থনার এসব ভাবনার মাঝেই ঘরে ফারিহা এলো। মেয়েটাকে দেখতে বেশ হাসি খুশি লাগছে। এসেই পেছন থেকে দু হাতে প্রার্থনাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপি? ফারিহাকে আসতে দেখে প্রার্থনা তাড়াহুড়ো করে নিজের চোখের জলটা মুছে নিয়ে মুখে একটা মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলল, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? সকাল সকাল তোমায় দেখে খুব ভালো লাগছে। জানো, আগে তো সকাল হতে না হতেই বাবার চাচু বেরিয়ে যেত। আমিও সকালে একা একাই তৈরি হয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফেরার পরও বাসায় একাই থাকতাম। কিন্তু এখন তুমি আছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। প্রার্থনা হাসলো। ফারিহা প্রার্থনাকে ছেড়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে ফুপি। কথাটা বলতেই ফারিহার নজর গেল প্রার্থনার ঠোঁটের কোণার কালচে দাগটায়। আলতো করে সেখানে হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করলো, এখানে কি হয়েছে? কিচ্ছু হয়নি। আরে, বললেই হলো নাকি? আমি তো দেখতে পাচ্ছি জায়গাটা কেমন কালো হয়ে আছে, জখম হয়ে গেছে। ও এমনি, আমার কথা বাদ দাও, তুমি বলো সকালে খেয়েছো? ফারিয়া হয়তোবা বুঝতে পারলো যে প্রার্থনা কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই নিজেও আর কোনো কথা বাড়ালো না। টুকটাক কিছু কথাবার্তা শেষে প্রার্থনার হাত ধরে নিয়ে যেতে চাইলে প্রার্থনা ব্যথায় আর্তনাদ করে উঠল। ফারিহা তৎক্ষণাৎ হাতটা ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, কি হলো? আমি তো খুব জোরে ধরিনি হাতটা। প্রার্থনা ব্যথায় কুঁচকানো মুখ নিয়ে বলল, হাতে ব্যথা পেয়েছি। কেন, কি হয়েছে হাতে দেখি? একটা আঙুল ব্যথা করছে, বুঝতে পারছি না মচকে গেছে না ভেঙে গেছে। ফারিহা আলতো করে প্রার্থনার হাতটা ধরে দেখলো একটা আঙুল ফুলে গেছে। এবারে যেন ফারিহার কাছে ব্যাপারটা বেশ পরিষ্কার লাগলো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, বাবা তোমায় মেরেছে তাই না? মেয়ের কাছে তার বাবার এমন কুকীর্তির কথা বলতে প্রার্থনার নিজেরই বিবেকে বাঁধল। মিথ্যে কোনো অজুহাত দিতে নেবে তার আগেই ফারিহা বলে উঠল, মিথ্যে বলো না। বাবা আম্মুকেও মারতো আমি জানি, তোমাকেও নিশ্চয় মেরেছে। প্রার্থনা আর কিছু বলল না। এই ছোট মেয়েটাকে আর কি বা নালিশ করবে? বড় বড় মানুষগুলোই তো কষ্ট বোঝে না, সেখানে এই ছোট মেয়েটা ওর কষ্টগুলো শুনেই বা কি করবে? ফারিহা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো প্রার্থনাকে। মেয়েটাই কেঁদে ফেলেছে। ক্রন্দনরত গলায় বলল, তুমি আরজু ফুপির মতো কেন হতে পারলে না? আজ যদি তুমি আরজু ফুপির মতো হতে, কিংবা আরজু ফুপি এখানে থাকতো, তাহলে তোমার সাথে এসব হতে দিত না। প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারিহা ভুল কিছু বলেনি। আরজু এখানে থাকলে আজ প্রতিশোধ নিত, ওর আপার গায়ে হাত তোলার প্রতিশোধ নিত। পার্কে বেঞ্চের উপর বসে আছে আরজু। আজ সময়ের একটু আগেই এসেছে, তার কারণ আজ ওর এক বান্ধবী ওকে আসতে বলেছে। অনেকদিন হলো দেখা করতে চাইছে মেয়েটা। আরজুর অবশ্য যদিও খুব একটা ইচ্ছে ছিল না দেখা করার, অন্য কোনো জায়গায় ডাকলে হয়তো দেখা করতে যেতেও না, তবে যেহেতু এই পার্কে আসতে বলেছে তাই রাজি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আরজুর বান্ধবী এলো। আরজুকে দেখে মেয়েটা উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। তবে আরজুর মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কোনো রকমে শুধু পালটা একটু জড়িয়ে ধরল। আরজুর নজর তখন ওর বান্ধবীর সাথে আসা ছেলেটার ওপর। এর আগে কখনো ছেলেটাকে দেখেনি। আরজুর জন্য একদমই নতুন মুখ।
মলি আরজুকে ছেড়ে দিয়ে কিঞ্চিত অভিমানী গলায় বলল, কতদিন হলো তুই আমার সাথে দেখা করিস না, আমার কথা কি একটুও মনে পড়ে না তোর? আরজু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, সত্যি বলতে তুমি ফোন না করলে তেমন একটা মনে পড়ে না। মনে পড়ার কি দরকার ছিল? মলি ভ্যাবাচাকা খেয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আসলে আমরা তো বন্ধু, দেখা না হলে মনে পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি আমার বন্ধু, বন্ধুরা তো সবসময় পাশে থাকে। তুমি তো আমার পাশে নেই। বন্ধুরা তো কখনো তাদের বন্ধুকে ছেড়ে যায় না। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। বন্ধু মানে তো যে প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। আমি তো তোমায় কল করেছিলাম আমার প্রয়োজনে, কিন্তু তুমি তা রিসিভ করনি। তাহলে তুমি আমার বন্ধু হলে কি করে? মলি ভ্যাবাচাকা খেল না, অবাক হলো, নিজেই ঠিক বুঝতে পারল না। যুক্তি দিয়ে বিচার করতে গেলে আরজুর কোনো কথাই ভুল না, তবে সব সময় সত্যি কথা মুখের উপর বলে দিতে হবে এরও তো কোনো মানে নেই, তাই না? মলির কাছে অন্তত মনে হলো এখন আরজু এই সত্যি কথাগুলো না বললেও পারত, অন্তত ওর নিজের কাছে একটু হলেও কম অপরাধবোধ অনুভূত হতো। সে যাই হোক, মলি আরজুর এসব কথা খুব বেশি মনে নিল না। জানে মেয়েটা সবসময় সত্যি কথাই বলে, একদম ঠাস ঠাস করে মুখের উপরে বলে দেয় সবকিছু। নিজের সাথে আনা ছেলেটাকে দেখিয়ে আরজুকে বলল, আচ্ছা বাদ দে সেসব কথা, এইটা তোর দুলাভাই। আরজু একবার ছেলেটার দিকে তাকালো। আরজুকে তাকাতে দেখে জুবায়ের হালকা হেসে একটু আন্তরিকতা জানানোর চেষ্টা করলো, তবে আরজুর মুখ দেখে তার নিজের মুখের হাসিটাও হাওয়া হয়ে গেল। আরজু মলির দিকে তাকিয়ে বেশ সহজ স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, এর আগেও যে একজনকে এনে পরিচয় করে দিয়েছিলে দুলাভাই বলে, উনি কোথায় তাহলে? তুমি এক মেয়ে হয়ে কয়জনকে বিয়ে করবে? আরজু কথা শেষ করার সাথে সাথে মলি ওর মুখ চেপে ধরল। মলি টেনে আরজুকে একটু সাইডে নিয়ে এসে বলল, এইসব কি বলছিস তুই? কার সামনে কি বলতে হয় জানিস না? কেন তুমি ওনাকে বলনি যে এর আগেও তোমার কারোর সাথে সম্পর্ক ছিল? সম্পর্কের শুরুতেই যদি মিথ্যা বলো তাহলে সম্পর্ক টিকবে কি করে? পরে উনি জানলে তো কষ্ট পাবেন। আরে ভাই, আমি বলেছি ওকে, কিন্তু বারবার ওর সামনে কথাগুলো তোলার কি দরকার? তুই চুপ থাক। আর কি তখন থেকে তুমি তুমি লাগিয়েছিস? আমি তোকে তুই তোকারি করছি আর তুই তুমি তুমি করছিস কেন? তুই বলে ডাকা সম্পর্ক এখন আর নেই, তুমিই ঠিক আছে। যাই হোক, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি ওনাকে ঠকাতে চাইছো। একটা কথা মনে রেখো, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে। আজ তুমি ওনাকে ঠকালে, কাল কিন্তু উনি তোমায় ঠকাতে পারে। একবার ওনার বিশ্বাস ভাঙলে উনি আর কখনোই তোমায় বিশ্বাস করতে পারবে না। আর 2 দিন পর পর ভালোবাসা বদলানো ছেড়ে দাও। এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে বলা হয় টাইম পাস। অবশ্য ভালোবাসি বা কী করে? ভালোবাসা বলতে কিছু হয় নাকি? আপনাকে বোধহয় কখনো কেউ ভালোবাসেনি, তাই না মিস? সেজন্য আপনি ভালোবাসাতে বিশ্বাসই করতে পারেন না। আবার সেই পরিচিত কণ্ঠস্বর। আরজুর ভালো লাগে না এক মানুষের সাথে বারবার একই জায়গায় দেখা হলে। কেন ঘুরে ফিরে লোকটা ওর সাথে কথা বলতে আসে বুঝতে পারে না, কি যে আরজু বিরক্ত হয়। তবে আরমান আসাতে মলি যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন নিজের উপরেই রাগ হচ্ছে, মনে হচ্ছে কেন জুবায়েরকে নিয়ে আরজুর সাথে দেখা করতে এসেছিল। ওর তো বোঝা উচিত ছিল যে মেয়েটা এমনই শটান, মুখের ওপরই সব বলে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাগ্যিস আপনি ঠিক সময়ে এসে আরজুকে থামালেন ভাইয়া, না হলে এই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল। আরমান আলতো হেসে বলল, ওনার কথা শুনে আমার মতো মানুষের পর্যন্ত ঘাম ছুটে যায়, আর সেখানে আপনার অবস্থা যে খারাপ হবে এটাই স্বাভাবিক। তো মিস আরজু, ভালোবাসার প্রতি আপনার ঘৃণার কারণটা জানতে পারে? জেনে কি আপনার কোনো উপকার হবে? আরমানের মনে হলো যদি বলে উপকার হবে না তাহলে হয়তো আরজু বলবেও না, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানালো। যেহেতু আরজু বুঝতে পারলো যে উত্তরটা জানলে আরমানের উপকার হবে, তাই ভাবলো বলা যেতেই পারে। উপকার হবে তার মানে প্রয়োজনীয় কথা, আর প্রয়োজনীয় কথা বলা যেতেই পারে। ভালোবাসার প্রতি আমার আলাদা করে কোনো ঘৃণা নেই। ভালোবাসার জিনিসটাই ঘৃণিত। ভালোবাসা মানে কেউ না কেউ কষ্ট পাবে, কেউ না কেউ কাউকে ঠিক ঠকাবে। ভালোবাসা মানে কোনো একজনের প্রতি আমাদের ঘৃণা ঠিক তৈরি হবে, তার মানে ভালোবাসা ঘৃণিত। কোথায় লেখা আছে এরকম কথা যে ভালোবাসলে কেউ না কেউ কষ্ট পাবে? লেখা না থাকলে নতুন করে লিখে নিন। প্রত্যেকটা বিষয় কোনো না কোনো সময় কেউ না কেউ কোথাও লিপিবদ্ধ করেছে। এই কথাটা হয়তো আজ অবধি কোথাও লেখা নেই। এবার থেকে না হয় আপনি আপনার মনে এই লিপিবদ্ধ করে নিন, কাজে লাগবে।
আপনার কি মনে হয় না আপনি মানুষটা একটা অদ্ভুত? আমি অদ্ভুত হলেই বা আপনার কি, স্বাভাবিক হলেই বা আপনার কি? যেখানে আমি মরে গেলেও কারো কিচ্ছু যায় আসবে না, সেখানে আমি মানুষটাই অদ্ভুত, তাতে কি আসে যায়? হুম? আপনাকে একটা কথা বলি, আমার পিছু নেবেন না, আমি নিষেধ করে দিচ্ছি। আরমান একটু শব্দ করে হেসে উঠে বলল, আরে আমি তো আপনার পিছু নেই নি। ওই যে দেখছেন, জুবাইরও আমার বন্ধু। ও আমাকে এখানে আসতে বলেছিল জন্য এসেছে। আরমানের কথার প্রেক্ষিতে আরজু আর কিছু বলল না। যেহেতু আরমান প্রমাণ করেই দিল যে ও আরজুর পিছু পিছু এখানে আসেনি, তাহলে তো আরজুর কিছু বলা মানায় না। আরমান যেখানেই যাক তাতে আরজুর কি? সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো মলির ওপর। হালকা গম্ভীর গলায় বলল, আমি আসছি। আরজুর কণ্ঠ শুনে মলির আর আটকানোর সাহসই হলো না। আরজু চলে যেতে নিলে আরমান ওর সামনে গিয়ে দাঁড়ালো। আরজুর মুখভঙ্গি দেখে বোঝা গেল না বিরক্ত হলো নাকি রেগে গেল। আরমান ওকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজে থেকে বলে উঠল, আপনি পাওনা টাকাটা দেবেন না? আরজুর অভিব্যক্তি বদলে গেল। একটু চিন্তিত লাগলো আরজুকে, কিংবা লজ্জিতও বলা চলে। টাকার কথাটা ভুলে গিয়েছিল। ব্যস্ত গলায় আরমানকে বলল, দুঃখিত, আমি আসলে ভুলে গিয়েছিলাম, বিষয়টা অন্য চাপে। আরজুর কণ্ঠের অপরাধবোধ দেখে আরমানের নিজেরই কেন যেন খারাপ লাগলো। মনে হলো কথা বলার জন্য বলার ভুল বিষয়টা কাজে লাগিয়েছে। আরে ক্ষমা চেতে হবেন না। ঠিক আছে, আপনার যখন সময় সুবিধা হবে দিয়ে দেবেন। আমার কাছে আছে টাকা, আমি আপনাকে দিচ্ছি। আরজু ব্যাগের পকেট থেকে একটা 1000 টাকার নোট আরমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার পাওনা টাকাটা নিয়ে বাকিটা আমায় ফেরত দিন। আরমানের মনটা খারাপ হয়ে গেল। এই একটা অজুহাতই তো ছিল আরমানের কাছে বারবার আরজুর সাথে কথা বলার জন্য। সেই দিন আরজু যেভাবে গুনে গুনে কয়েকটা খুচরো টাকা দিয়েছিল, তাতে আরমান ভেবেছিল বাকি টাকাটা দিতে হয়তো ওর একটু সময় লাগতে পারে। হোক টাকার পরিমাণটা অল্প, কিন্তু সেটুকুও আরজুর জন্য বিশাল। টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবলো কি করা যায়। বেশ তাড়াতাড়ি একটা উপায়ও পেয়ে গেল। আমার কাছে তো এত খুচরো নেই, আপনি খুচরো দিন। আমার কাছে তো খুচরো নেই, আমার কাছে তো খুচরো হবে না। আচ্ছা, একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। আরজু নোটটা হাতে নিয়ে মলিকে দিয়ে বলল, খুচরো আছে কিনা। মলির কাছে খুচরো নোট আছে। যেই সাই জানাতে যাবে অমনি দেখলো আরমান ইশারায় না বলতে বলছে। মলি বেশ তাড়াতাড়ি আরমানের ইশারাটা বুঝতে পেরে বলল, নেই। আরজু এবার একটু বিপদেই পড়ল। আগ বাড়িয়ে গিয়ে কাউকে বলবে খুচরো আছে কিনা, সেসব আরজুর দ্বারা সম্ভব না। বলা যায় আগ বাড়িয়ে গিয়ে কারোর সাথে কথাই বলতে পারবে না আরজু। কোনো উপায় না পেয়ে আরমানের কাছে গিয়ে অপরাধী গলায় বলল, ক্ষমা করবেন, আসলে আমার কাছে এখন খুচরো নেই। আর একটা দিন অপেক্ষা করুন, আমি আগামীকাল ভার্সিটিতে গিয়ে আপনাকে ফেরত দিয়ে দিব, কথা দিচ্ছি। আরে ঠিক আছে, এত ব্যস্ত হবেন না। আপনার যখন সুবিধা হয় তখন দেবেন। আরে আমরা তো নিজের মানুষে, একে অপরের থেকে টাকা ধার নেব, বিপদে পরে ফেরত দেব, এটা তো স্বাভাবিক ব্যাপার। এত ব্যস্ত হবেন না। মুহূর্তের মাঝে আরজুর মুখভঙ্গি আবারও গম্ভীর হয়ে উঠল। সেই পূর্বের ন্যায় গম্ভীর গলাতে বলল, এই পৃথিবীতে কেউ নিজের হয় না, নিজের রক্তের মানুষই হয় না, নিজের মা বাবাও নিজের হয় না, সেখানে আপনি কেন আমার নিজের হতে যাবেন? আরমানের হাসি হাসি মুখটা চুপসে গেল। এই মেয়েকে কখন কি বললে যে রেগে যায় কিছুই বুঝে উঠতে পারছে না। ভালো কথা বললেও রেগে যায়, খারাপ কথা বললে তো কোনো কথাই নেই। তাহলে বলবেটা কি? আবার আরমান চুপচাপ থাকলে তো এই মেয়ে আগ বাড়িয়ে কোনো দিনও কথা বলবে না। তাহলে আরমানও যদি চুপ করে থাকে, তাহলে সম্পর্কটা এগোবে কি করে? প্রেম হবে কি করে? ভালোবাসার প্রতি এই মেয়ের যে তীব্র ঘৃণা, তাতে তো একে এখন সরাসরি বলাও যাবে না যে ওর সাথে প্রেম করতে চায়। বলা যায় না আবার যদি থানায় গিয়ে মামলা করে দেয়। আরমানকে চুপ করে থাকতে দেখে আরজু ফের বলে উঠল, দেখেছেন, আমার এক যুক্তির কাছে চুপ করে গেছেন। আপনি যদি সত্যি আমার নিজের মানুষ হতেন, তাহলে আপনি জোর গলায় আমাকে নিজের মানুষ হিসেবে দাবি করতেন, সেজন্য ভাবনা চিন্তা করে কথা বলবেন। আরমান অসহায় মুখ করে বলল, আমি যদি জোর গলে দাবি করতাম, আপনি তখন বলতেন কোন অধিকার এইভাবে বলছে। আপনি আসলে চানটা কি আমার থেকে বলুন তো? আমি কি করলে আপনি খুশি হবেন? আরজুর ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলো। সন্দেহী গলায় প্রশ্ন করলো, আমায় খুশি করে আপনার কী লাভ? আমার থেকে তো আপনার কিছু পাওয়ার আসেনি, উদ্দেশ্য কি আপনার?
আমার থেকে একটা ভোট পাওয়ার জন্য এমন করছেন? আরমান এবারে কিঞ্চিত বিরক্তিমাখা গলায় বলল, রাখুন তো আপনার ভোট। আপনার একটা ভোটের জন্য আমি এত কষ্ট করব? কিছু কি বোঝেন না আপনি? আর সব কিছুতে এত লাভ ক্ষতি করছেন কেন? পুরো পৃথিবীটা যেখানে লাভ ক্ষতির উপরে চলে সেখানে আমি খুঁজলেই দোষ। আপনি আমার পেছনে ঘুরছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কিছু পাওয়ার লোভেই তো। তাহলে আমি মিথ্যে বললাম কোথায়? আরমান অনেক কষ্টে নিজেকে সংযত করে মুখে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, আমি তো বলিনি আপনি মিথ্যে বলেছেন। আপনি মিথ্যে বলতেই পারেন না। তবে একটা কথা বলি আপনাকে, বলতে পারেন উপদেশ। মাঝে মাঝে একটু হেসে হেসেও কথা বলা যায়, তাতে অপর পাশে মানুষটা একটু নার্ভাস কম হবে। এই দেখুন, আমি হাসছি, হেসে হেসে কথা বলছি, সেজন্য আপনি নার্ভাস হচ্ছেন না, কিন্তু আপনার গভীর কণ্ঠ শুনে আমি নার্ভাস হচ্ছি। আরমানের কথায় আরজুর অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। কাট কাট গলায় বলল, আপনি নার্ভাস হচ্ছেন তার কারণ আপনি জানেন আপনি যুক্তিহীন কথা বলছেন। আর আমার কথা যে যুক্তি আছে সেটা আমিও জানি, আপনিও জানেন। নিজের উপরে কনফিডেন্স থাকলে অপর পাশের মানুষ যে গলাতেই কথা বলুক না কেন, কথা কখনোই নার্ভাস হবে না। যখন স্টেজে উঠে সবার সামনে বক্তব্যে নানা কথা বলেন তখন নিজের উপর কনফিডেন্স থাকে বলেই আপনি নার্ভাস হন না। সেই কনফিডেন্সটা সব সময় নিজের মাঝে ধরে রাখবেন। আসছি। আরমানের আর সাহসী হলো না আরজুর সামনে গিয়ে দাঁড়ানোর। এবার যদি আটকানোর চেষ্টা করে মেয়েটা নির্ঘাত ওকে মেরে দেবে। আরজু যেতেই আরমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ বড়সড় একটা ঝড় বয়ে গেল ওর উপর দিয়ে। জুবায়ের আরমানের কাঁধে হাত রেখে বলল, ভাই ঠিক আছিস তুই? কেন ওর সাথে লাগতে গিয়েছিলে? আমার তো মনে হয় মেয়েটা পাগল। আরমান ঝাড়ি মেরে বলল, একটা থাপ্পড় লাগবো, আর একদিন পাগল বলে তোকে পাবনা পাঠাবো। ভাবি ডাক, ভাবি। আরমানের মুখ থেকে এমন কথা শুনে মলি শব্দ করে হেসে উঠে বলল, ওকে করবেন বিয়ে? অসম্ভব। আরজু তো ব্রত করেছে বিয়ে না করে জীবন কাটাবে। আর জুবাইর যে ওকে পাগল বলেছে এটা ভুল কিছু বলেনি, পরিস্থিতির চাপেও পাগলই হয়ে গেছে। আরমান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কেমন পরিস্থিতি? কিছু পরিস্থিতি কি হয়েছে? এত কিছু তো জানি না, ও নিজের সম্বন্ধে কিছু বলে না, তবে আমি বুঝতে পারি ওর পারিবারিক কিছু সমস্যা আছে। আরমান আর কোনো কথা বাড়ালো না। আরজুর ব্যাপারে ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেল। আরমান ক্যান্টিনে বসে দলের কয়েকজন ছেলের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে আরমান। এমন সময় পরিচিত একটা কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। হিয়াকে দেখতেই আরমানের মুখে হাসি ফুটে উঠল। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিকতার গলায় বলল, কেমন আছিস হিয়া? অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলে এতদিন? হিয়া মুস্কি হেসে বলল, অস্ট্রেলিয়া গিয়েছিলাম আপুর বাসায়। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তোর বোধে বিয়েটি হয়ে গেল আর দাওয়া তো দিলে না। এত কিছু ভেবে নিয়েছিস আমার ব্যাপারে, অথচ একটাবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না। একটা মেসেজও তো দিতে পারতি। আরমান বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে একটু নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম রে, তাই সেভাবে তোর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। হিয়া হাসল। মেয়েটা জানে আরমানের খুব অস্বাভাবিক ভঙ্গিতে একটা মিথ্যে অজুহাতে দাঁড় করালো, তাই বলে নিশ্চয়ই এতটাও ব্যস্ত ছিল না যে একবার একটা মেসেজ দেওয়ার সময় পায়নি। জীবনের বাকি কাজগুলো তো ঠিকই চলেছে, কোনো কিছুর জন্যই তো সময়ের অভাব পড়েনি, শুধু সময়ের সংকট ঘটেছিল হিয়াকে একটা মেসেজ করে একবার খোঁজ নেওয়াতে। যাক গে সেসব কথা। হিয়া কোনো কিছু নিয়েই অভিযোগ করলো না আরমানের কাছে। অভিযোগ করার স্বভাবটা হিয়ার নেই, আর আরমানের কাছে তো অভিযোগ করার কোনো মানেই হয় না। যে অনুভূতিগুলো বুঝেও অবহেলা করে তার কাছে অন্তত অভিযোগ করা যায় না। হিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা আরমান নিজে থেকে বলে উঠল, বস, এক কাপ চা খাওয়াই। আমি চা খাই না, কফি খাওয়ার অভ্যেস। ও ভুলে গেছে, তুই তো আবার বড়লোক বাড়ির মেয়ে, এসব ক্যান্টিনে চা খাবি না, এটাই স্বাভাবিক। তবে এখানে কফিও পাওয়া যায়, যদিও তোর বাড়ির কফির মতন হবে না, তবে চলে যাবে। খাবি? তুই যখন বলছিস তাহলে খাওয়াই যাই। আরমান নিজে গিয়ে এক কাপ কফি এনে ধরিয়ে দিল হিয়ার হাতে। ততক্ষণে দলের ছেলেগুলোকে ইশারায় চলে যেতে বলেছে সেখান থেকে। হিয়ার পাশের বেঞ্চে আরমান এসে বসল। চায়ের কাপে একটা চুমুক দিয়ে হিয়াকে বলল, তুই নিশ্চয়ই জানিস হিয়া, তোর ভাই আমার প্রতিপক্ষ। জানি, তবে এসব শুনে আমি কি করব? আমার সাথে তোর এত ভালোভাবে মেশাটা বোধ হয়
তোর ভাই পছন্দ করবে না। একবার আশেপাশে তাকিয়ে দেখ, অনেকে বাঁকা চোখে দেখছে আমাদের দুজনকে। হিয়া গরম কফির কাপটা পাশের বেঞ্চের উপর রেখে আলতো হেসে বলল, কোনো নিয়মে কি লেখা আছে আমার ভাইয়া তোর প্রতিপক্ষর জন্য তোর সাথে আমি কথা বলতে পারবো না? তুই তো বলিস অন্যায় কিছু না করলে কে বাঁকা চোখে তাকালো কে সোজা চোখে তাকালো সেসব দিকে কান দিতে নেই। তবে আমায় কেন বলছিস?